সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন। মাঠে থাকবে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী, কাল প্রজ্ঞাপন। করোনায় মৃত্যু বাড়ছে, প্রাণ গেল আরও 108 জনের। ঊর্ধ্বমুখী সংক্রমণে নতুন শনাক্ত প্রায় 6000। স্বাস্থ্যবিধির বালাই নেই মার্কেট শপিং মলে, গা ঘেঁষাঘেঁষি করে চলাচল, মুখের মাস্ক থুতনিতে। ঈদের আগেই চড়া আদা রসুনের বাজার, মাছ সবজিতেও নেই স্বস্তি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11:21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সংবাদে আরও থাকছে: করোনার চলমান 3 ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর কিউবার টিকা, উৎপাদনে বিভিন্ন দেশের আগ্রহ। আগামী সোমবার থেকে সারা দেশে 1 সপ্তাহের কঠোর লকডাউন। এ সময় জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সরকারি বেসরকারি অফিস। এছাড়া জরুরি পণ্যবাহী ছাড়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে পুলিশ, বিজিবি এবং মোতায়েন থাকবে সেনাবাহিনী। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি শনিবার। 1 সপ্তাহ পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। আঠাশ তারিখ থেকে 1 সপ্তাহের জন্য আমরা এই কঠোর বিধিনিষেধ দেব। এরপরে প্রয়োজন হলে সেটা আমরা বাড়াবো। ঠিক আছে? হ্যাঁ, 1 সপ্তাহের জন্য দেব, তারপর বাড়াবো। এবং এটা কঠোরভাবে যাতে করে সকলে প্রতিপালন করে, সেই জন্য আমরা সেখানে বেশ কড়াকড়ি থাকবে। সেই জন্য পুলিশ থাকবে, আপনার বিজিবি থাকবে, সেনাবাহিনীও থাকতে পারে। কড়া একটা আমরা নিষেধ দিতে চাই, কড়া, খুবই খুবই কঠিন। কারণ এটা এই চেন ভাঙতে গেলে এটাই আমাদের করতে হবে। জরুরি পরিষেবা চালু থাকবে, সেখানে সাংবাদিকদের গাড়ি বা সাংবাদিক ইন্টারনেট এগুলো রাখতে পারবে। করোনার বিস্তার ঠেকাতে এখন শাটডাউনের বিকল্প নেই। কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, এটি কঠোরভাবে পালন না করলে যত প্রস্তুতি থাকুক স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা তৈরি হবে। কারিগরি কমিটির পরামর্শ দ্রুত বাস্তবায়নের তাগিদও দেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। সুখবর যেন মিলছেই না, নিয়ন্ত্রণে আসছে না করোনা পরিস্থিতি। গেল সপ্তাহের তুলনায় দেশে শনাক্ত বেড়েছে 55% আর মৃত্যু বেড়েছে 54%। এই ধারা গেল 3 সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বাংলাদেশে 40টি জেলা ঝুঁকিপূর্ণ। কারিগরি কমিটির তথ্য হলো 50টি জেলায় অতি উচ্চ সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। ডেল্টা ভেরিয়েন্ট সামাজিক সংক্রমণে চলে গেছে বহু আগেই। জনস্বাস্থ্যবিদদের পর্যালোচনা হলো, এখন সংক্রমণ বাড়ছে লাফ দিয়েই। ঝুঁকিপূর্ণ স্থানে জনচলাচল নিয়ন্ত্রণ করা গেলে 2 থেকে 3 সপ্তাহে নামিয়ে আনা যাবে সংক্রমণের এই গতি। আমাদের এখন দেশে করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। প্রথম দিকে আমরা শুধুমাত্র সীমান্তবর্তী জেলাগুলোতে সংক্রমণের ঊর্ধ্বগতি লক্ষ্য করেছি। পরবর্তীতে আরো 40টা জেলায় ঊর্ধ্বগতি লক্ষ্য করেছি। এখন এটা শহরের দিকে ধাবিত হচ্ছে, রাজধানীর দিকেও আসছে। আমরা একটা জিনিস জানি যে ঢাকা শহর কত ঘনবসতিপূর্ণ। এখানে যদি ওই একই রকম অবস্থা হয় তাহলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। কমপ্লিট শাটডাউন মানে হলো এভরিথিং শুড বি ক্লোজ। স্থানীয়ভাবে লকডাউন কিংবা বিধিনিষেধে সুফল মেলেনি, তাই শাটডাউনে যাবার কোনো বিকল্পও নেই। একটি উপায় আছে যেটা আমরা মনে করেছি, যে পার্শ্ববর্তী দেশে যে দিল্লি বা মুম্বাইতে যে কঠোর শাটডাউন বা কমপ্লিট শাটডাউনের মাধ্যমে মূল এসেন্স সেটা হলো যে সবাইকে ঘরে থাকতে হবে এবং শুধুমাত্র জরুরি প্রয়োজনে যারা বেরোনো তারা বেরোবে। সেটি যদি অর্জন করতে হয়, অফিস আদালত বন্ধ করতে হবে, গণপরিবহন বন্ধ করতে হবে, বাজারঘাট বন্ধ করতে হবে, তাহলে অবশ্যই আমরা করোনা নিয়ন্ত্রণে সমর্থ হব। এইরকম মহামারীর সময় ব্যক্তিগত সচেতনতা ছাড়া বাঁচার উপায় খুব কম। আপনাকে কেউ শিখিয়ে দেবে না, আপনার জীবন আপনাকে স্বাস্থ্যবিধি মানলে আপনি আক্রান্ত হবেন না, এটা মনে রাখতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব বলছে রাজধানীর 6টি করোনা হাসপাতালে শয্যা খালি নেই। একই অবস্থার দিকে যাচ্ছে বড় বড় শহরগুলোর হাসপাতালগুলো। তাই এখনই রাশ টানতে সকলের সম্মিলিত প্রচেষ্টার পরামর্শ বিশেষজ্ঞদের। কিছু চ্যালেঞ্জ আছে, প্রান্তিক জনগোষ্ঠীর খাবারের ব্যাপার আছে, কারণ নানান মানে রোগীদের ওষুধের ব্যবস্থা কি হবে, ওষুধ কিনবে কি করে, এগুলো তো অবশ্যই বিভিন্ন যুক্তি আছে, ইস্যুজ আছে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। 9 সপ্তাহ পর করোনায় আবারও 100-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংখ্যাটি মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একই সময়ে নতুন শনাক্ত 5,869 জন। শনাক্তের হার বেড়ে 21.22। বিস্তারিত মোহাম্মদ নুরুন নবীর আরেকটি রিপোর্টে। 50টির বেশি জেলা যে ঝুঁকিপূর্ণ, মৃত্যু ও শনাক্তের পরিসংখ্যানে এর সুস্পষ্ট ছাপ প্রকট হয়ে উঠছে। পাল্লা দিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সব মিলিয়ে 550 পরীক্ষাগারে 28,247টি নমুনা পরীক্ষায় 5,869 জনের শরীরে মিলল ভাইরাসের উপস্থিতি। এ নিয়ে সর্বমোট আক্রান্ত 8,78,804 জন। শুরু থেকে এ পর্যন্ত মারা গেলেন 13,976 জন, যার মধ্যে সর্বশেষ 24 ঘন্টায় 108 জন। গেল 17 এপ্রিল 100-র উপরে প্রথম মৃত্যু দেখে দেশ। টানা 3 দিন একই অবস্থায় থাকে 19 এপ্রিল একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল 112 জন। সে হিসেবে শুক্রবারের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ। মারা যাওয়া 108 জনের মধ্যে শুধু হাসপাতালে মারা গেছে 97 জন। বিশ্লেষণে দেখা যাচ্ছে 58 জনই ষাটোর্ধ্ব। আক্রান্তের বিবেচনায় সবচেয়ে বেশি ঢাকা বিভাগের পরেই খুলনা, রাজশাহী বিভাগের জেলাগুলো। সুস্থতার হার 90.76%। এ পর্যন্ত সুস্থ 7,97,559। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। সীমান্তের জেলাগুলোতে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। একদিনে রাজশাহী, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, দিনাজপুর, টাঙ্গাইল, হিলি ও জয়পুরহাটে 56 জনের মৃত্যু হয়েছে। এদিকে লকডাউনের মধ্যেও গাজীপুরে চলছে যাত্রীবাহী বাস। নারায়ণগঞ্জে খুলে দেয়া হয়েছে খেয়াঘাট। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে 24 ঘন্টায় আরও 14 জনের মৃত্যু হয়েছে। তৃতীয় দফার লকডাউনের প্রথম দিন চলছে। সাতক্ষীরায় করোনা ওয়ার্ডে 8 জনের মৃত্যু হয়েছে। চতুর্থ দফায় লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। খুলনায় করোনায় মারা গেছে 9 জন। কুষ্টিয়ায় মৃত্যু হয়েছে 7 জনের। চুয়াডাঙ্গায়ও মৃতের সংখ্যা 7। সদর পৌরসভা সহ 4 এলাকায় চলছে লকডাউন। যশোরে করোনায় মারা গেছে 5 জন। দিনাজপুরে 2 জনের মৃত্যু হয়েছে। ফুলবাড়িতে 10 দিনের লকডাউন জারি করা হয়েছে। ঝিনাইদহেও মারা গেছে 2 জন। এছাড়া হিলিতে 1, জয়পুরহাটে 1 এবং টাঙ্গাইলে মারা গেছে 1 জন। টাঙ্গাইলের কালিহাতী পৌর এলাকায় নতুন করে 1 সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ময়মনসিংহ নগরীর 11টি এলাকায় 7 দিনের লকডাউন দেওয়া হয়েছে। নাটোর ও সিংড়া পৌর এলাকায় চলছে তৃতীয় দফার লকডাউন। এছাড়া 8টি এলাকায় জারি করা হয়েছে কঠোর বিধিনিষেধ। ঢাকা বিভাগের 7 জেলায় চলছে ঢিলেঢালা লকডাউন। মাদারীপুর, মুন্সিগঞ্জ ও গাজীপুরে মানা হচ্ছে না বিধিনিষেধ। নারায়ণগঞ্জে 2 দিন বন্ধ থাকার পর শীতলক্ষ্যা নদীতে খেয়া পারাপার খুলে দেওয়া হয়েছে। গাজীপুরে লকডাউনের মধ্যেও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় যাত্রীবাহী বাস চলাচল করছে। এদিকে শনিবার সকাল থেকে লালমনিরহাট পৌর এলাকা এবং পিরোজপুরের 4 পৌরসভায় 7 দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমণ, মৃত্যু দুটো বাড়লেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই রাজধানীর মার্কেট শপিং মলে। ক্রেতা বিক্রেতা সবারই গা ছাড়া ভাব। অনেকের মুখে মাস্কই নেই। ক্রেতাদের কেউ কেউ বলছেন শাটডাউনের ঘোষণা আসতে পারে, তাই দরকারি জিনিস কিনতে আসতে হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। এই চিত্র নিউ মার্কেটের। গা ঘেঁষাঘেঁষি করে চলাচল। করোনায় মৃত্যু ও সংক্রমণ বাড়লেও কারোরই কোনো বিকার নেই। সংক্রমণ রোধের মূল অস্ত্র যেখানে শারীরিক দূরত্ব আর মাস্ক পরা, সেখানে কোনো কিছুরই বালাই নেই। ক্রেতা বিক্রেতাদের বেশিরভাগেরই মুখে মাস্ক নেই। যাদের আছে তারাও আবার এভাবে নামিয়ে রেখেছেন থুতনিতে।
জামা কাপড় এটা কেনা একদম জরুরি না হলে আমরা বের হই না ঘর থেকে, কারণ আপনারা যেমন দেখতেছেন সিচুয়েশনটা খারাপ, আমরাও দেখতেছি সিচুয়েশনটার অবস্থা একদম খুব জরুরি, এর জন্য আসছি ভাই। আমরা সহজে আসি না, বের হই না। আব্বু আর আম্মুর সাথে জামা কিনতে এসেছে। সংক্রমিত হওয়ার ভয় নেই কারোরই। ক্রেতাদের বেশিরভাগেরই অজুহাত প্রয়োজনের তাগিদেই আসতে হয়েছে। এখন যেহেতু ঢাকাতে লকডাউন হয় নাই, হয়ে যেতে পারে যে কোনো সময়, তো এই কারণে যতটুকু সম্ভব করে যেতে চাচ্ছি আর কি। ফুললি মানলে তো আমাদের বাসায় থাকতে হবে, বাসায় থাকা তো ইম্পসিবল, কারণ আমাদের বিভিন্ন কাজে বাইরে বের হইতে হয়। শপিং করা আসলে না আসাই ভালো। নিউ মার্কেটের মতো রাস্তার ওপারের গাউসিয়া চন্দ্রিমা সুপার মার্কেটের চিত্র একই রকম। ক্যামেরা দেখে অনেকেই তড়িঘড়ি করে মাস্ক পরেছেন, কেউ কেউ আবার আড়াল করেছেন নিজেকে। দোকানীদের কারো কারো দাবি স্বাস্থ্যবিধি মেনেই বেচাকেনা করছেন তারা। কারণ যে গরম, মাঝে মধ্যে তো মনে করেন খুলতে হয়, না খুললে তো হয় না, কারণ অক্সিজেনও তো নিতে হবে। ভয় পাবো এক উপর আল্লাহরে, এছাড়া আর কারো ভয় পাবো। কোন অনেক সময় দেখা যায় না, মাস্ক পরতে ভুলে যাই। আগে আমাদের এই সেল ছিল অর্ধেক হয়ে গেছে অলরেডি, আমাদের খুব কষ্ট হচ্ছে এখন স্টাফ নিয়ে চলতে, আমাদের খুব কষ্ট হচ্ছে। স্বাস্থ্যবিধি মানুক আর নাই মানুক, অনেকেই স্বীকার করলেন বর্তমান পরিস্থিতিতে সবারই সুরক্ষা নিয়ম মানা দরকার। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। কোরবানির ঈদের আগেই বেড়েছে আদা ও রসুনের দাম। সবজির বাজারেও স্বস্তি নেই। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। মাছের বাজারও চড়া। আর আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, ভোজ্য তেল। সাইদুল ইসলামের রিপোর্ট। ঈদকে সামনে রেখে বাড়তে শুরু করেছে মশলার বাজার। 2-3 দিনের ব্যবধানে আদার দাম কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে, আর রসুন কেজিতে 10 টাকা বেড়েছে। আর আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। গত 2-3 দিনে 20 থেকে 30 টাকা দাম বৃদ্ধি পাইছে, আর রসুন 10 থেকে 15 টাকা বৃদ্ধি পাইছে পার কেজিতে। সবজির বাজারও বেশ চড়া। বিক্রেতাদের দাবি সরবরাহ কম। টমেটো 90 টাকা 100 টাকা বেশি, আমরা পেঁপে 40 টাকা বেশি, করলা 60 টাকা কেজি, বেগুন 70 টাকা, সোজা 70 টাকা বিক্রি করতেছি আমরা, গাজর এখন 90 টাকা 100 টাকা বিক্রি করতেছি। মাছের বাজারে স্বস্তি নেই। বিক্রেতারা বলছেন লকডাউনের কারণে ঢাকার বাইরে থেকে মাছ আসা কমে গেছে। আগে একটু গাড়ির ভাড়া সীমিত ছিল, মাল আইসা পড়তো। এখন দেখা যায় 10 কেজি মাল 50 কেজি ভাড়া নিতেছে, গাড়ি ভাড়াটাই বেশি, এই জন্য মালটা কম। নিত্যপণ্যের দামে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। খুবই অবস্থা খারাপ বাজারে আসলে, শুধুমাত্র নিম্ন মধ্যবিত্তদের অবস্থা খুব খারাপ। পাইকারি বাজার থেকে আসলে এখানে আসি ডাবল হয়ে যায়। বাজারে একটা সমন্বয় থাকা উচিত, এরা যেভাবে যার কাছ থেকে পাইতেছে ওইভাবে নিচ্ছে। যা কিনলাম আজকে, কাঁচা বাজার হোক, মাছ মাংস থেকে সবকিছু দামই দেখলাম একটু বাড়তি। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। খোলা তেলের দাম কিছুটা কমলেও আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে বোতলজাত ভোজ্য তেল। লুজ যেগুলা সেগুলো একটু মার্কেটে কমছে, যেই জায়গাতে চালগুলো আসে এই জায়গাতে লকডাউন চলতেছে, এই জন্য একটু বাড়তি আর কি, 1 টাকা 2 টাকা করে প্রতি চাউলই বাড়তি আর কি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। গেল 30 বছরে শিক্ষাকে পণ্য হিসেবে গড়ে তোলা হয়েছে বলে মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, এতে শিক্ষার্থীদের সুস্থ ধারায় মেধা বিকাশ ব্যাহত হচ্ছে। সকালে রোটারি ক্লাব চিটাগং এর জেলা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। এ সময় বলেন, মেধা বিকাশের পাশাপাশি মূল্যবোধ শিক্ষা দেয়া এবং শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ গড়ে তুলতে সমাজের দায়িত্বশীল ব্যক্তি, গোষ্ঠী ও রোটারিয়ানদেরও এগিয়ে আসতে হবে। শুধুমাত্র পাঠদানের মাধ্যমে ডিগ্রি প্রদান এমন শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে না তুলে সঠিক ধারায় শিক্ষিত করে তোলার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আজ থেকে 30 বছর আগে শিক্ষাটা এরকম পণ্য ছিল না। এই ক্রমাগতভাবে শিক্ষাকে পণ্য বানানোর হাত থেকে রক্ষা করতে হবে। আমাদের দেশের পশ্চাৎপদ জনগোষ্ঠী যারা সঠিক শিক্ষা পাচ্ছে না, তাদেরকে কিভাবে সঠিক শিক্ষায় শিক্ষিত করা যায় সেটি নিয়ে কাজ করা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। নৌকায় ভূমধ্য সাগর পাড়ি, তিউনিসিয়া উপকূল থেকে 263 বাংলাদেশি উদ্ধার। 3 পার্বত্য জেলায় সড়ক যোগাযোগে ব্যাপক উন্নতি, অর্থনীতিতে নতুন গতি। আমন্ত্রণ আবারও রাত 11:21 সংবাদে। লিবিয়া হয়ে ইউরোপে প্রবেশের সময় ভূমধ্য সাগর থেকে 264 বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্ট গার্ড।
সংবাদ মাধ্যমগুলো জানায় নৌকাটিতে 267 জন যাত্রী ছিলেন, এর মধ্যে 3 জন মিশরের নাগরিক। নৌকা ভেঙে যাওয়ার পর তারা উপকূলে আটকা পড়ে। পরে তিউনিসিয়া প্রশাসন অভিবাসন প্রত্যাশীদের লিবিয়া সীমান্তের বেন গর্দান বন্দরে পৌঁছে দেয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এবং রেড ক্রিসেন্টের তত্ত্বাবধানে সেখানে তাদের একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। $20 কোটি টাকার জাল রেভিনিউ স্টাম্প ও বিপুল পরিমাণ টাকা সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা ও নারায়ণগঞ্জে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে জানানো হয়, চক্রের হোতা রানা এবং তার সহযোগীরা রাজধানীর যাত্রাবাড়িতে একটি ছাপাখানায় জাল স্ট্যাম্প তৈরি করত। তাদের কাছ থেকে 13,40,000 জাল স্ট্যাম্প, নগদ 3,60 লাখ টাকা, 114 গ্রাম সোনা জব্দ করা হয়। পরে সিলগালা করে দেয়া হয় ছাপাখানাটি। জালিয়াতি এই চক্রটি 2017 সাল থেকে 19 সাল পর্যন্ত কম্পিউটার এবং কালার প্রিন্টার ব্যবহার করে সীমিত পরিসরে উক্ত ব্যবসাটি চালিয়ে আসছিল। ছাপানো রেভিনিউ স্ট্যাম্পগুলি ছাপাখানা থেকে জালিয়াতি চক্রের সদস্যদের মধ্যে হোলসেলার ভেন্ডারদের কাছে পৌঁছে যায়। রিমান্ডে প্রাপ্তির পর উক্ত ঘটনায় আরও আসামিরা জড়িত আছে কিনা তা সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর জন্য আধুনিক সব সুবিধা দিতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে শতভাগ বিদ্যুৎ সংযোগের পাশাপাশি সড়ক যোগাযোগেও এসেছে পরিবর্তন। এরই মধ্যে খাগড়াছড়ির 9টি উপজেলায় 400 কিলোমিটার সড়ক যান চলাচলের উপযোগী করা হয়েছে। 3 পার্বত্য জেলার সীমান্ত ঘেঁষে 317 কিলোমিটার সীমান্ত সড়কের কাজও চলমান। পার্বত্য অঞ্চল ঘুরে এসে তপু শাহিনের ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট। দুপাশে সবুজের মেলা, এরই মাঝে পথ চলা। আকাশের নীল, পাহাড়ের সবুজ আর উঁচু নিচু পথ চলতে চলতে ভর করবে রোমাঞ্চ। খাগড়াছড়ি থেকে গন্তব্য রাঙ্গামাটির সাজেক। প্রায় 70 কিলোমিটার দীর্ঘ এই পথ শুধু উন্নয়নের গল্পই বলছে। পর্যটকদের কাছে এই সড়কটি হয়ে উঠেছে আনন্দযাত্রার উপলক্ষ। সড়ক যোগাযোগের এই উন্নয়নে খুশি এলাকাবাসী। আমাদের সবকিছু মানে এখানে ঘরে বসে বিক্রি করতে পারি, তা সুযোগ সুবিধা হয়েছে। নতুন নতুন সড়ক হওয়ায় কমেছে পণ্য পরিবহনের খরচ। এই অঞ্চলের অর্থ বাণিজ্য নতুন গতি পেয়েছে। কৃষি পণ্য উৎপাদন ও বাজারজাত বেড়েছে কয়েক গুণ। এখন রাস্তাঘাট হওয়ার ফলে 10 টাকার কলাচ্ছরি এখন 500 টাকা দিয়ে বিক্রি হচ্ছে এবং প্রতিটা কাঁঠাল এখান থেকে প্লেন ডিস্ট্রিক্টে নিয়ে যাওয়া হচ্ছে। খুব বেশি দিন আগের কথাও নয়, জালিয়াপাড়া মহালছড়ি সড়কটি ছিল দুর্ভোগের আরেক নাম। এখন এই রাস্তাটি পাহাড়ের গর্ব। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের তত্ত্বাবধানে খাগড়াছড়ি, মহালছড়ি, সিন্ধুকছড়ি, জালিয়াপাড়ার প্রায় 21 কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শেষ হয়েছে। এটি অত্যন্ত দৃষ্টিনন্দন সড়ক। আমরা আশা করছি যে এই সড়কের মাধ্যমে মহালছড়ি বা রাঙামাটির লোকজন এখন খুব সহজে অনেক শর্ট রাস্তা দিয়ে খুব কম সময়ে ঢাকায় পৌঁছতে পারবে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে বিস্তীর্ণ বনজ সম্পদ রক্ষা ও পর্যটন শিল্পের বিকাশে 1100 কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ করছে সরকার। এরই মধ্যে পার্বত্য অঞ্চলে 317 কিলোমিটার সড়কের জন্য বরাদ্দ প্রায় 1700 কোটি টাকা। এই রাস্তাগুলো যখন বর্ডার সংলগ্ন অঞ্চলে তৈরি হবে এবং সম্পন্ন হবে, এই সব অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশনের একটি অভূতপূর্ব উন্নতি সাধিত হবে। বর্ডার রাস্তার মাধ্যমে এলাকার জনজীবনের জীবনমান উন্নত হবে। কিছুদিন আগে থানচি পর্যন্ত আমরা সাদের যেখানে আমরা চিন্তা করতে পারতাম না, সেই যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়েছে আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে। খাগড়াছড়ির 9টি উপজেলার প্রায় 400 কিলোমিটার সড়ক এ এলাকার যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব এনেছে। নতুন নতুন সড়ক নির্মাণ, প্রশস্তকরণের পাশাপাশি কালভার্ট ও ব্রিজের কাজও এগিয়ে চলছে। 10 বছরের মধ্যে খাগড়াছড়িতে ব্যাপক উন্নয়ন হয়েছে। নির্মাণ প্রকল্পের মাধ্যমে প্রায় 56টা বেলি ব্রিজ আরসিসি এবং পিসি গার্ডার ব্রিজে পরিণত হচ্ছে। পার্বত্য সড়কের উন্নয়ন কাজ দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। পাহাড়ের সড়ক যোগাযোগের উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজরের ফসল হিসেবেই দেখছে পার্বত্যবাসী। মানিক শিকদার, 21 টেলিভিশন, খাগড়াছড়ি। করোনা পরিস্থিতিতে বন্ধ পর্যটন কেন্দ্র, আয় রোজগার না থাকায় কক্সবাজার সৈকতে পর্যটকদের বিনোদন দেয়া ঘোড়াগুলোর খাদ্য সংকট কাটেনি। রাস্তাঘাটে নালা নর্দমার খাবার খেয়ে
অসুস্থ হয়ে এর মধ্যে মরে গেছে বেশ কয়েকটি ঘোড়া। তবে দুদফা খাদ্য সহায়তা দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের দীর্ঘদিন বিনোদন দিয়েছে এই ঘোড়াগুলো। তাদের পিঠে চড়ে ছবি তুলে আনন্দ উপভোগ করেছেন পর্যটকরা। কিন্তু করোনা পরিস্থিতিতে সৈকত পর্যটক শূন্য হওয়ায় অন্য ব্যবসায়ীদের মতো বেকায়দায় পড়েন ঘোড়া মালিকরাও। আর্থিক অভাবে খাদ্য সংকটে পড়ে ঘোড়াগুলো। লড়ার কারণে খাবার দিতে পারছি না, পোলা বাইন্দে বেতন দিতে পারছি না, আমাদের পরিবারও চলতে পারছি না। কিছুদিন আগে আমাদেরকে সরকারে কিছু প্রাণ দিছিল, ঘোড়াদেরকে জন্য 15 দিনে খাবার দিছিল। খাওয়া আসার পর আমরা আবার ঘোড়া ছেড়ে দিছি। কতগুলো এখানে মারা যাচ্ছে না খায়া, আর সারি দিতেছে। এখন আমরা নিজের গাইতে পারছি না, ঘুরে গাইতে পারছি না। বার্ধক্য ও নানা রোগে এরই মধ্যে কয়েকটি ঘোড়া মারা যাওয়ার কথা জানায় প্রাণী সম্পদ অধিদপ্তর। এতদিন ঘোড়াগুলো দিয়ে গলাকাটা ব্যবসা করলেও এখন এই অবুধ প্রাণীদের প্রতি মালিকদের অবহেলায় ক্ষুব্ধ পরিবেশ কর্মীরা। এই ঘোড়াদের প্রতি মালিকদের অমানবিক আচরণ করা হচ্ছে, তাদের খাদ্য দেওয়া হচ্ছে না, যার কারণে এই ঘোড়াগুলো মৃত্যুবরণ করছে। আজ পর্যন্ত আমার কাছে তথ্য আছে প্রায় 6টি ঘোড়া মারা গিয়েছে, এবং যদি কেউ কোনো ধরনের সহযোগিতা, বিশেষ করে চিকিৎসা সহযোগিতার জন্য আসে, আমরা তাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা দিচ্ছি। লকডাউনে সৈকতের 55টি ঘোড়ার জন্য 2,12,000 টাকা বরাদ্দ দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। ঘোড়ার মালিকদের সাথে আমাদের যোগাযোগ আছে এবং আমরা তাদেরকে বলেছি যে আরও যদি কোনো ঘোড়া কোথাও থেকে থাকে তারা নোটিশে দিবে, এবং সেটা প্রাণী সম্পদ বিভাগ সহ জেলা প্রশাসন এ ব্যাপারে সক্রিয় আছে। ঘোড়ার মৃত্যু লকডাউনের কারণে নয় বলেও দাবি এই কর্মকর্তার। সমর ইসলাম, 21 টেলিভিশন। যুগে যুগে মৌলবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে সংস্কৃতি হয়েছে হাতিয়ার। বর্তমান সময়েও মাঝে মাঝে ফনা তুলছে মৌলবাদ। ফেসবুক, ইউটিউবে উগ্রতা ও বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টার পাশাপাশি সংস্কৃতির উপরও চড়াও হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি। সংস্কৃতি চর্চা থেকে পিছিয়ে যাওয়ার কারণেই কি এসব ঘটছে? বিশিষ্ট জনেরা বলছেন, মুক্ত সংস্কৃতি চর্চা প্রসারে দরকার সংস্কৃতি নীতি। আদিত্য মামুন জানাচ্ছেন বিস্তারিত। যুগে যুগে সব আন্দোলন সংগ্রামে শক্তি জুগিয়েছে বাংলার সংস্কৃতি। 52 ভাষা আন্দোলন থেকে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 71-এ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ভাষাভিত্তিক অসাম্প্রদায়িক বাংলাদেশ এনে দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 75-এ জাতির পিতাকে হত্যার পর বারবার এসেছে সংস্কৃতির উপর আঘাত। উত্থান ঘটেছে মৌলবাদী অপশক্তির। তারপরও মৌলবাদ এবং সামরিক সেনা শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে সংস্কৃতি, গান ও কবিতা। কিন্তু ঐতিহ্যের সংস্কৃতি কতটুকুই বা ধরে রাখা যাচ্ছে? পাড়া মহল্লা থেকে ক্লাবগুলো উঠে গেছে, হারিয়ে যাচ্ছে যাত্রাপালা ও নাটকের দল। এসব কারণে কি মৌলবাদের আস্ফালন? পালা গান প্রায় বন্ধ হয়ে গেছে, নাটক নেই বললেই চলে গ্রাম এলাকায়। এমনকি ঢাকার বাইরে বিভিন্ন শহরে, মুষ্টিমেয় কয়েকটি শহর বাদ দিলে বেশিরভাগ জায়গায় বন্ধ হয়ে গেছে। কারণটা হচ্ছে এই যে অন্ধত্ব ধর্মের ব্যাপারে, এটাকে তারা একটি যুক্তিসঙ্গত জায়গায় নিয়ে আসার বদলে এটাকে সাংঘাতিক ব্যাপার উৎসাহ দিয়েছে। শুধু গান কবিতাই নয়, বিভিন্ন সময়ে প্রতিবাদের ভাষা হয়েছে কার্টুনও। উগ্র ধর্মান্ধ গোষ্ঠী এখনো চোখ রাঙায় বাংলা সংস্কৃতিকে। আমাদের অসাম্প্রদায়িক মানবতার হাজার বছরের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, সভ্যতা সবকিছু বিপন্ন এখন। সেজন্য আমি মনে করি একটা সংস্কৃতি নীতি প্রণয়ন করা দরকার মুক্তিযুদ্ধের চেতনার আলোকে। হারিয়ে যাচ্ছে ক্লাব ও পাঠাগার। তবে কি প্রযুক্তির প্রসারে তরুণদের মধ্যে সৃষ্টি হচ্ছে অনাগ্রহ? আধুনিক সম্প্রীতির সমাজ নির্মাণে সংস্কৃতি একটি বড় ভূমিকা রাখতে পারে। মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন প্রজন্মকে সচেতন করার পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিশিষ্টজনদের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের অভিযান, 25 মাদক ব্যবসায়ী আটক।
আবারও রাত 11টার 21 সংবাদে। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে 25 জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে কারওয়ান বাজার ও তেজগাঁওয়ের বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে 11 জন নারী ব্যবসায়ীও রয়েছে। অভিযান শেষে র্যাব 2 এর অধিনায়ক খন্দকার সাইফুল আলম জানান, দীর্ঘদিন ধরেই এলাকাটিতে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য চলছে। তিনি বলেন, ভবিষ্যতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এদের গডফাদারদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। মাদক সেবীদের দৌরাত্ম্যে এখানে সাধারণ লোকের চলাফেরা করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। এই প্রেক্ষিতে আমরা খবর পেয়ে আমরা ঢাকা শহরের আরও এরকম যে স্পটগুলি আছে এগুলিকে চিহ্নিত করছি এবং আমরা এখানে একটা অভিযান পরিচালনা করেছি। এই অভিযানে আমরা মোট 25 জনকে গ্রেপ্তার করেছি। সিলেট 3 আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দুপুরে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন নির্বাচনী কর্মকর্তা ইসরায়েল হোসেন। নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, লাঙ্গল প্রতীক পেয়েছেন জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক। এছাড়া বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী মোটরগাড়ি ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মিয়া পেয়েছেন ডাব। প্রতীক বরাদ্দ পেলেও প্রচারণা শুরু হবে 6 জুলাই থেকে। ভোট গ্রহণ 28 জুলাই। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন, মাঠে থাকবে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী, কাল প্রজ্ঞাপন। করোনায় মৃত্যু বাড়ছে, প্রাণ গেল আরও 108 জনের। ঊর্ধ্বমুখী সংক্রমণে শনাক্ত নতুন প্রায় 6000। স্বাস্থ্যবিধির বালাই নেই মার্কেট শপিং মলে, গা ঘেঁষাঘেঁষি করে চলাচল, মুখের মাস্ক থুতনিতে। ঈদের আগেই চড়া আদা রসুনের বাজার, মাছ সবজিতেও নেই স্বস্তি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।